মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যশোদী, আপনার এই হোম কিচেন হোম ডেলিভারি কিভাবে শুরু হলো? দিদি, আমি প্রথমে হাউসওয়াইফ ছিলাম। রান্নাটা ভালো করতে পারতেন? হ্যাঁ, রান্না আমি ভীষণই ভালোবাসি করতে, তখনও ভালোবাসতাম, কিন্তু যা হয় মধ্যবিত্ত সংসারে সামলাতে সামলাতে অনেকটা বছর আমি ওই সংসার সামলাতে সামলাতে আমার ছেলে এখন বড় হয়েছে, ছেলেও নিজের মতন পড়াশোনা করছে, স্বামীরও তাই। কিন্তু আজকে যে আমি এই জায়গায় এসেছি, এই যে বিজনেসটা করছি, এর পুরো ক্রেডিটটা দিদি আমার হাজব্যান্ডের। কারণ ওই আমাকে এতটা উৎসাহ দিয়েছে। প্রথমে আমার একটা গোল্ড প্লেটেড জুয়েলারির বিজনেস ছিল, সেখান থেকে আমি আজকে ফুডে শিফট করেছি। আর এটার পিছনেও একটা কারণ আছে দিদি, যেখানে আমি এক্সিবিশন করতে যাই সেখানে সমস্ত রকমেরই প্রোডাক্ট থাকে, শাড়ি, জুয়েলারি, হোম ডেকর থেকে আরম্ভ করে সব কিছু, কিন্তু খাবারের স্টলটা খুব একটা তখন থাকতো না। আমার মনে হলো যারা সকাল থেকে আসছে এখানে একদম 3টে থেকে রাত্রি 9টা, বা কারো 12টা থেকে রাত্রি 9টা, তো তাদের তো একটা মানে খাবারের ব্যাপার থাকতেই পারে। এবং যারা আসছে আমাদের এক্সিবিশন ভিজিট করতে আমাদের কাছে, তারাও তো কেনাকাটার পর তো আমরাও বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো এই প্ল্যানটা আমার মাথায় এলো যে তাহলে আমি যদি খাবার নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে কেমন হয়। আমার হাজব্যান্ডের সঙ্গে প্রথমে এটা নিয়ে আলোচনা করি, বললো করো, তুমি তো রান্না বান্না ভালোই করো, করে দেখো কিরকম হয়। তো আমার শুরুটাই হয়েছিল দিদি পিঠে পুলি দিয়ে। আমি পিঠে পুলি রাখতাম, তার সঙ্গে পুরো অরিজিনাল গুড় থাকতো, রাবড়ি গ্রামের রাবড়ি থাকতো, বিভিন্ন জিনিস আমি রাখার চেষ্টা করলাম। এবং সত্যি বলছি দিদি, যেদিন প্রথম এটা নিয়ে স্টল দিয়েছিলাম, আমি যেখানে গেছিলাম, আমি ভীষণ ভালো সাকসেস পেয়েছিলাম। এটা কত বছর আগে? এটা হয়েছে আপনার 2022-এর নভেম্বরে। এবং বাড়ি এসে আমি সত্যি এত খুশি হয়েছিলাম, ছেলে স্বামী সবার কাছে মানে বলতে বলতে আমি কেঁদে ফেলেছিলাম দিদি, যে আমার এই সাকসেসটা আমি ভাবিনি। সেই থেকে আমার পথ চলা শুরু। আস্তে আস্তে শীতের মৌসুম চলে গেল, কিন্তু খাবারটা তো আমি বাদ দিতে পারবো না, যেটাকে আমি এত ভালোবাসি। সেটাকে কিভাবে কন্টিনিউ করব, তখন মনে হলো একটু স্ন্যাক্স রাখা যাক। তো স্ন্যাক্স রাখতে শুরু করলাম। এবং আমার যেহেতু স্ন্যাক্স আইটেম, তার জন্য ওটার নাম চায়ের আড্ডায় রেখেছি। চা কফি থাকে, যেহেতু স্ন্যাক্স আইটেম, চা কফি একটু রাখতেই হবে। প্লাস কম্বো রাখি, রাইস, চিলি চিকেন, পোলাও, চিকেন কষা, যেদিন যেটা করে উঠতে পারি। এই সমস্ত কিছু স্ন্যাক্সের সাথে সাথে দিদি একটা নতুন জিনিস আমি রাখি, সেটা হচ্ছে আমি চিন্তা করে দেখলাম, আমি এর আগে যখন স্টল দিতাম, যখন পিঠে পুলি স্টল দিতাম, অনেকে আমাদের কাকু জেঠু বা জেঠিমারা আসতে এসে বলতো, না তোমার তো সবই মিষ্টি, আমার তো সুগার আছে বাবা। তো আমি ওটা ভাবনা চিন্তা করে আমি একটা জিনিস রেডি করলাম, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ফ্লেভারের রসগোল্লা। তো সেটা তো ঝাল হবে না নিশ্চয়ই? এটা তো মিষ্টি। হ্যাঁ, না একটু ঝাল আছে। আচ্ছা, পুরো মিষ্টি না, একটু ঝাল আছে, যাতে যাদের সুগার আছে তারাও খেতে পারে। আমি আজকে স্ন্যাক্সও নিয়ে এসেছি দিদি, একটু রসগোল্লাও নিয়ে এসেছি, সবাই মিলে আমরা খাবো। হ্যাঁ একদম দিদি, একটু খেয়ে দেখবেন, বলবেন কেমন হয়েছে, ঠিকঠাক পেরেছে কিনা। এই যে ধরো শাড়ি, জারি, জামা, জুয়েলারি যে এক্সিবিশন গুলো হয়, সেখানে ফুড স্টল থাকে, তো সেখানে তুমি সব আইটেম নিয়ে ওখানে রাখো। কি কি আইটেম রাখো? কি কি জনপ্রিয় তোমার কাছ থেকে সবাই আমার অর্ডার করে? ফিঙ্গার থাকে, চিকেন ড্রামস্টিক থাকে, চিকেন উইংস থাকে, ভেজিটেবল থাকে, চিকেন পকোড়া থাকে, চিকেন চপ থাকে, স্যাটে থাকে, এরকম করে করে যতটা রেডি করতে পারি। এত কিছু রান্না বান্না বাজার করা কে করে? টোটালটা আমি একা করি, কারণ আমার হাজব্যান্ড বাইরে থাকে, ছেলেও বাইরে থাকে। হাজব্যান্ড হয়তো উইকেন্ডে আসে, তো ওই রবিবারটা ওকে হয়তো একটু পাশে পায়, ও আমাকে একটু হেল্প করে দেয় যতটুকু পারে। কিন্তু আমাদের বেশিরভাগ ইভেন্টগুলো হয় শুক্র, শনি, রবি। ও, তো সেটার জন্য আমাকে আগের থেকে তৈরি হতে হয়। কি করে বোঝো কটা প্লেট কোনটা বিক্রি হবে? এক্সিবিশনে কত রকমের লোক আসে? আমি মোটামুটি একটা আইডিয়া করে নিই যে এতগুলো স্টলার, তারা তো খাবেই, প্লাস ফ্লাইং কাস্টমার যারা আসছে তারা খাবে। তো সেটা একটা আইডিয়া করে আমি নিয়ে যাই। এমনও হয়েছে দিদি, সন্ধ্যে 7টার মধ্যে আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু ধরো তুমি যে আইটেমটা নিয়ে যাও, সেটা তো নিশ্চয়ই খাবারের আরেকটা স্টলও নিয়ে যাচ্ছে। না, ওটা অর্গানাইজারদের পুরোটা ডিপার্টমেন্টে থাকে, একই স্টল ওরা ফুডের ক্ষেত্রে নেয় না, যাতে প্রত্যেকে সেল হয়। আমি যদি স্ন্যাক্স রাখি, কারোর হয়তো কেক, চকলেট, পেস্ট্রি, এই টাইপের জিনিস থাকে। সারা বছর ধরে তোমার চলে? হ্যাঁ, সারা বছর চলে। ভীষণ সাপোর্ট পাই দিদি বাড়ি থেকে। আজকে তবে আমি এই জায়গায়, হাজবেন্ড, ছেলে সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে। আজ ওরা আসতে পারিনি, আমার সঙ্গে আমার টিম মেম্বার এসছে। আমার যে ফেসবুক গ্রুপ আছে গ্ল্যাম স্কোয়াড, আচ্ছা, গ্ল্যাম স্কোয়াড গ্রুপের অ্যাডমিন প্যানেলরা সবাই ওখানে আছে, ওরা এসছে। তাই তো খুব ভালো হয়। জয়শ্রী ভালো আছেন, কাজের মধ্যে রয়েছেন। হ্যাঁ, সারাটা দিন আমার এইভাবে কেটে যায়। ভালোবাসার জিনিস, প্যাশন যেটা, সেটা নিয়ে চর্চা করছেন। হ্যাঁ, এবং আরো কয়েকজনকে যে আমি একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছি, আমরা যে 3জন প্ল্যাটফর্মটা দিতে পেরেছি, সেটার জন্য আমরা ভীষণ খুশি। তারাও আসছে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আস্তে আস্তে আমাদের গ্রুপও বড় হচ্ছে। তারাও তাদের মতন এসে বিজনেস করে হাসি মুখে ফিরে যাক, এটাই আমরা চাই। পূজা ক্রিমিনাল লয়ার, এই প্রফেশনটা কিভাবে বেছে নিলে? দিদি, প্রথমত আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা মা এমনি প্রাইভেট জব করতেন। আমার বাবা মা ছোটবেলায় আর কি বিয়ে করেছেন, বিয়ে করে মামা বাড়িতে চলে আসেন। মামা বাড়িতেই আমি হই। খুব কষ্ট করে বাবা মাকে দেখেছি যে আমাকে পড়াশোনা করার জন্য কতটা খেটেছেন। বাবা অনেকটা দূরে সাইকেল চালিয়ে চালিয়ে কাজে যেতেন, খুব কষ্ট হতো সেই সময়টা দেখলে।
মাও ইভেন কাজে যেতেন, একটা ডে লেবারের কাজ করতেন। তো বাবা মা যেহেতু চাকরি করতো, বাবা মা আমাকে দেখাশোনার মতন কেউ ছিল না। তাই আমার যে বড় মা, মানে মাসি বলতে গেলে, আমাকে ছোটবেলা থেকেই দিদি আমাকে মানুষ করেছে এবং আমার মাকেও মানুষ করেছে। কিন্তু বাবা মা কোনোদিনও আমার সাপোর্ট ছাড়েননি, সবসময় সাপোর্ট করে গেছে। চেষ্টা করলাম যে আইনজীবী হব, এবং মাধ্যমিক দেওয়ার পর দিদি আমার মনে হলো যে এবার আমাকে এলএলবির জন্য তৈরি হতে হবে। দিদি পড়াশোনা করি, এলএলবি পড়ি, পাস আউট করি। তারপরে দিদি আমার বাবার কাজটা চলে যায়। সেই সময়টা আমাদের খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে দিদি, কিভাবে কি করব। এমন সময় গেছে যে দিদি কিভাবে কি খাবো সেটাও আমি বুঝতে পারছিলাম না, কিভাবে দাঁড়াবো। সেই সময়টা দিদি আমি সবে পাস আউট হয়েছি, সেইভাবে আমি সাকসেসও হইনি। তবে বাবা খুব কষ্ট করে দিদি সেই সময় ডেলিভারির কাজ করা স্টার্ট করলো, এবং বাবা সেই ঝড় বৃষ্টির রাতে দিদি যেখানে পারছে সেইখানে বাইক নিয়ে ছুটছে। বাবাকে দেখেছি এরকম কষ্ট করতে। তারপর দিদি আস্তে আস্তে আমি কাজের মাধ্যমে আমি সব জায়গায় আমি যাচ্ছি। এবং দিদি তার মধ্যে আমি একটা গল্প বলি তোমাকে। একজন মা, দুস্থ মা আমার কাছে আসে। সেই সময় দিদি আমি প্র্যাকটিসের মধ্যেই রয়েছি। তো মা আসে, এসে আমার কাছে খুব কাঁদে, বলছে আমার 2 ছেলে আছে, তো 2 ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। কি হয়েছে? বলছে আমার যা সম্পত্তি ছিল সমস্ত কিছু, তাদের দোকানপত্র যা যা ছিল, যা কিছু চেয়েছিল আমি সমস্ত কিছু করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমার কাছ থেকে সব জমি জমা সমস্ত কিছু লিখিয়ে নিয়েছে। এবং আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে যাই সেদিন আমি রেল লাইনে বসেছিলাম, এবং সেখান থেকে আমাকে কিছু মানুষ রেস্কিউ করে তোমার নাম্বারটা দেয়, এবং তোমার নাম্বার পেয়েই আমি এখানে আসি। আমি ছেলেদের নামে দিদি একটা মেনটেনেন্সের কেস করি, যেখান থেকে তার মা একটা মেনটেনেন্স পাবে। এবং দিদি সেইটা বিচার পেয়ে উনি খুব খুশি, এবং তাকে একটা হোম শেল্টারেও আমি রেখেছি যেখানে উনি রয়েছেন। আরেকটা দিদি বলি, একটা আমি কেস পেয়েছিলাম, যেটা হচ্ছে একটি মেয়ে কলেজে পড়তো, এবং তার সাথে একটি ছেলে আলাপ আলোচনা হয়, এবং সেইখান থেকে দিদি মেয়েটিকে আর ছেলেটি বিয়ে করতে চায় না। মেয়েটি বারংবার ফোন করার পরও ছেলেটি ফোন তোলে না, এবং ছেলেটি মেয়েটার নামে কেস করে দেয়। এবার দিদি মেয়েটা আমার কাছে আসে, এবং ছেলেটির নামে আমি আরেকটা পুলিশ কেস করি। পুলিশ কেস করার পর দিদি আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার যে আদার সাইড ছিল তারা অনেক কটা লোককে নিয়ে আমার রাস্তাটা ঘেরাও করে দিদি, এবং আমাকে থ্রেট করে যে যদি আমি এই কেসে দাঁড়াই তাহলে আমাকে মেরে দেবে, আমার পরিবারকে হুমকি দেয়। তাও দিদি আমি থেমে যাইনি, আমি পুলিশের কাছে যাই, দ্বারস্থ হই, তাদের নামে কমপ্লেন করি, এবং সেটি এখনো পর্যন্ত দিদি পুলিশ কেসে রয়েছে। দিদি এখনো বিচারের জন্য আমি এখনো প্রার্থনা চাইছি। সে কেসে তুমি লড়ছো? হ্যাঁ, মেয়েটি এখন দিদি হোমে রয়েছে, ওই মেয়েটিও হোমে রয়েছে, সেইখানে থেকে এখন পড়াশুনো করছে, এবং নিজে এখন স্বনির্ভর হয়ে উঠেছে, নানান রকম হস্তশিল্প এই সমস্ত করছে দিদি। এবং তার সাথে সাথে দিদি আমি যে নাচ স্কুলটা চালাই সেখানে 25-30টা বাচ্চা আছে দিদি, তাদের আমি নাচ শেখাই। যেহেতু দিদি আমি ছোটোবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, তো মা বাবা খুব কষ্ট করে আমাকে নাচটা শিখিয়েছে, আমার নাচটা কোনোদিন থামতে দেয়নি দিদি। সেই মনে করে দিদি আমি নাচ স্কুলটা খুলি, যেখানে হচ্ছে অনেক বাচ্চাদের মা নেই, বাবা নেই, অনেক গরিব, তাদের আমি ফ্রি অফ কস্টেও নাচ শেখাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।